বিনা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। আজকে আমরা পর্ব 11 আলোচনা করব এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পর্ব হচ্ছে 11। দেখো, প্রথম যেটা আমরা আলোচনা করব, প্রথম আমাদের আলোচনার টপিক হচ্ছে যে ইন্টারভিউ কী এবং কেন ইন্টারভিউ নেওয়া হয়। এই জিনিসটা প্রথম তোমাকে বুঝতে হবে। দেখো, ইন্টারভিউ শুধু প্রশ্ন উত্তর পর্ব নয়। ইন্টারভিউতে আপনার ব্যক্তিত্বের পরীক্ষা করা হয়। ইন্টারভিউ শব্দটির অভিধানিক অর্থ যাই হোক না কেন, চাকরির ক্ষেত্রে যোগ্য শিক্ষক নির্বাচনের উদ্দেশ্যে আয়োজিত ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সর্বশেষ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে প্রার্থী তার পদের জন্য কতখানি যোগ্য তা কথোপকথনের মাধ্যমে জেনে নেওয়া হয়। ইন্টারভিউয়ের সময় প্রার্থীর বক্তব্য, আচরণ, শব্দচয়ন, বডি ল্যাঙ্গুয়েজে প্রতিফলিত হওয়া উচিত। তার চিন্তার ক্ষিপ্ততা, স্বচ্ছতা এবং পরিমিতিবোধ, বুদ্ধিমত্তা, ব্যুৎপন্নমতিতা, যুক্তিবোধ এবং দৃঢ়তা। ইন্টারভিউ বোর্ডে এটাও যাচাই করা হয় প্রার্থীর কাজের প্রতি কমিটমেন্ট, ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা, নিয়মানুবর্তিতা, মানব জীবনের সুকুমার প্রবৃত্তি, শিষ্টাচার সম্পর্কে সাম্যক জ্ঞান। এখানে কমন হিসাবে নিজের জেলা ও পার্শ্ববর্তী জেলা, নিজের বিষয় ও সেই সাথে শিক্ষকতা সম্পর্কিত প্রশ্ন করাই হয় প্রধানত। মানসিক বল ও আত্মবিশ্বাসের সাথে ভাইভাতে ভালো ফল করার জন্য, সেই সাথে নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য বেশ কিছু বিষয়ের সাথে অবগত হওয়া প্রয়োজন। বিষয়গুলি আমরা পরপর আলোচনা করব। তার আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো, ইন্টারভিউ হয় এক বন্ধুত্বপূর্ণ নির্বিচ্ছিন্ন পরিবেশে, যেখানে একজন প্রার্থীর ব্যক্তিত্ব, মানসিক গঠন, উপস্থাপন করার ক্ষমতা যাচাই করা হয়। এই যাচাইয়ের কাজটি হয় অত্যন্ত সূক্ষ্মভাবে, বলা হয় এক্স রে মেশিনের মতো। লিখিত পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যেই শিক্ষাগত যোগ্যতা ও গভীরতা মাপ করা হয়ে গেছে, কিন্তু এতে প্রমাণ হয়নি যে শিক্ষকের চেয়ারের বসার জন্য তুমি যোগ্য কিনা। এই পরীক্ষায় পাস ফেলের ব্যাপার নেই, কিন্তু র্যাঙ্কের উপরের দিকে থাকার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইন্টারভিউ। তাই নিজের র্যাঙ্ক তালিকায় উপরের দিকে রাখার জন্য ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ইন্টারভিউ 15-20 মিনিটের বেশি স্থায়ী হয় না, তবে আমার যতটুকু ধারণা যে এই ইন্টারভিউ তোমাদের 5+5 মানে 10 মিনিটসের ম্যাক্সিমাম হবে। এই অল্প সময়ে কারো ক্ষমতা, দক্ষতা যাচাই করা বেশ কঠিন কাজ। ফলে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য তোমাকেই এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যা ইন্টারভিউয়ারদের চমকৃত করতে পারে। এর জন্য গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে। নিজের উত্তর যেন সংক্ষিপ্ত এবং যথার্থ হয়, সবসময় সেই দিকে নজর রাখতে হবে। ইন্টারভিউ কক্ষে তোমার জ্ঞানের ব্যাপ্তি ও গভীরতা মাপা হয় না। প্রশ্নের উত্তরে তুমি কি বলছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো এটা তুমি উত্তর কিভাবে দিচ্ছ। তোমার পড়াশোনার পরিধির মধ্যের বিষয়কে কার্যক্ষেত্রে কিভাবে তুমি প্রয়োগ করবে, পাঠ্য বিষয়ের সঙ্গে বাস্তব ক্ষেত্রে মেলবন্ধন কিভাবে করছো। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করার আগে একটা বিষয় নিশ্চিত হতে হবে তোমাকে, সেটা হলো ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর জ্ঞান বা শিক্ষার মান যাচাই করা হয় না। তার জন্য ইতিমধ্যেই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার সফল পরীক্ষার্থীরা তাদের শিক্ষার মান ও গভীরতা স্বাক্ষর রেখেছে ওই পর্বে। তবে ইন্টারভিউ কেন? ইন্টারভিউয়ে দেখা হয় শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য ব্যক্তিত্ব ও গুণাবলী প্রার্থীর থাকা উচিত, তা আছে কিনা। এর জন্য কি প্রস্তুতি নেওয়া জরুরি, এই প্রশ্নটা এরপর অনেকের মনে আসাই স্বাভাবিক। উত্তরে বলা যায় হ্যাঁ, ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ব্যক্তিত্ব এমন একটি জিনিস যার দ্বারা তুমি প্রকৃত কি তাই প্রকাশ পায়। আজকে আমরা এই পর্বে ইন্টারভিউটা বুঝলাম, এর পরের পর্বে আরও আলোচনা করব। তার
যাওয়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে নিই, যেটা ইন্টারভিউয়ে আসার সম্ভাবনা প্রবল আছে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক টেট ইন্টারভিউয়ের জন্য আমরা অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে আমাদের একটা ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে এবং সেই ব্যাচ ফুল হয়েছে। সেকেন্ড ব্যাচে আমাদের ভর্তি চলছে। তো সেই ব্যাচে আমরা এসএলএসটি এবং প্রাইমারি টেটের জন্য ছেলেমেয়েদেরকে নিচ্ছি, যেখানে আমাদের টোটাল ফিজ আছে 1500 টাকা এবং তোমার ক্লাস হবে আমাদের 1 থেকে 2 দিন, যেখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন এবং মক দুটোই না হবে। এবং কোর্স ফিজ বললাম তোমাদের 1500 টাকা। এটা আমাদের হবে বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাসের। নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখব আজকের প্রথম প্রশ্ন। শিক্ষার্থীদের মতো শিক্ষক শিক্ষিকাদেরও কি ইউনিফর্ম পরা উচিত? আপনি কি মনে করেন, বা আপনি কি সমর্থন করেন বিষয়টিকে? তো দেখো, এটার আমি একটা যথাযথ উত্তর রেডি করার চেষ্টা করেছি। তো আমি আমার মতন উত্তর তোমাদের সামনে রাখছি। এটার দেখো, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কারণ শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ইউনিফর্ম হওয়ার পেছনে অনেক কারণ আছে, যে কারণগুলি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে প্রায় গুরুত্বহীন। তাছাড়া একটা বিদ্যালয়ে বিভিন্ন বয়সের শিক্ষক শিক্ষিকা থাকেন। আমরা জানি বয়স অনুযায়ী পোশাক পরিচ্ছদ অনেকটা পরিবর্তন হয়। এই সমস্ত কারণ থেকে আমি মনে করি শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট ইউনিফর্ম হতে হবে, এই বিষয়টি তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, তবে যদি সেই বিদ্যালয় বিশেষ ধরনের ধর্মীয় বিদ্যালয় হয়, সেখানে শিক্ষক শিক্ষিকাদের একটা নির্দিষ্ট ইউনিফর্ম রাখা যেতে পারে বা করা যেতে পারে। আপনি জানতে পারলেন, পরবর্তী প্রশ্ন, আপনি জানতে পারলেন যে বিদ্যালয়ের কমন রুমে কয়েকজন ছাত্র ধূমপান করছে। তাহলে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? তাদের কি কোনো শাস্তি দেবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সিচুয়েশনাল একটা প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ একটা উত্তর হতে পারে এবং আসার সম্ভাবনা প্রবল আছে। এই ধরনের প্রশ্ন বিগত বছরে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো, সব কিছু সমাধানের জন্য যে শাস্তিই একমাত্র উপায় এমনটা নয়, কিন্তু শাস্তি দেওয়ার পরও যে ছেলেমেয়েরা ধূমপান করবে না, এটা বলা যায় না। অতএব আমি তাদের সাথে সরাসরি বন্ধুর মতো কথা বলবো এবং ধূমপানের ক্ষতিকারক বিষয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। অল্প বয়সের খারাপ শখগুলো পরবর্তীতে একদিন নেশায় পরিণত হয়, সেটা আমি তাদের বোঝাবো, যা পরবর্তীতে ক্যান্সার, হাঁপানির মতো মারণ রোগের সৃষ্টি হয়, এটাও আমি তাদের বোঝাবো। তারা আবার যদি ধূমপান করছে কি করছে না, সেইটা আমি তাদের লক্ষ্য রাখবো এবং প্রয়োজন হলে আমি অভিভাবকদের সাথে কাউন্সেলিং করব বিষয়টি নিয়ে, যদি ফার্দার তারা আবার ধূমপান করে। এবার দেখো, যাদের বাংলা বিষয় আছে, যারা অনার্স করেছো বাংলায় বা বাংলা অলরেডি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তো বাংলা বিষয়ের কী ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমি কিছু আলোচনা করেছি। দেখো, প্রথম যেটা আমি প্রশ্ন এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ সম্পর্কে বাচ্চাদের সঠিক ধারণা কিভাবে দেওয়া যাবে। দেখো, পৃথিবীতে যত ভাষা আছে, সেই ভাষাগুলি সঠিকভাবে পড়তে গেলে এবং বুঝতে গেলে, তার সৌন্দর্য বুঝতে গেলে, সেই ভাষার যে নিজস্ব বৈশিষ্ট্য আছে সেগুলি জানতে হবে আগে, প্রথম কাজ। আর ব্যাকরণ হলো সেই বিষয় যেটি পাঠ করলে তার নিজস্ব বৈশিষ্ট্য, তার সঠিক রূপ আমরা শিখতে পারি। এরপর আপনি শিশুদের মুখের বিভিন্ন শব্দ ও তার আঞ্চলিকতা, তার কত রূপ, তার ইত্যাদি নিয়ে বাচ্চাদের শেখাতে পারবেন। প্রথমত সেটি শেখানো প্রয়োজন নেই, তার নিজস্ব শব্দভাণ্ডার দিয়ে তাকে শেখানো শুরু করতে পারেন বা গল্পের ছলে তাকে শেখাতে পারেন। আরও একটা পয়েন্ট এর সাথে যেমন বিশেষ্য ও সর্বনাম পদ, এই দুটি খুব সহজে বোঝানো সম্ভব। বাচ্চারা বিদ্যাসাগরের নামের সঙ্গে তার শিক্ষাক্ষেত্রে অবদান সম্পর্কে খুবই পরিচিত, বা আপনি হয়তো বিদ্যাসাগর প্রবন্ধ পড়াচ্ছেন, তখন কিন্তু আপনি বিশেষ্য ও সর্বনাম পদ সম্পর্কে খুব সহজেই বাচ্চাদের ধারণা দিতে পারবেন। বিদ্যাসাগর এই নামের পরিবর্তে আমরা তিনি শব্দটি প্রয়োগ করতে পারি। এইভাবে তুমি তাদেরকে ব্যাকরণের ধারণা দিতে পারো ছেলেমেয়েদের।
শিক্ষার্থীদের বর্ণ এর ধারণা কিভাবে দেবেন? দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিক্ষার্থীদের কিভাবে বর্ণের ধারণা দেওয়া যায়। দেখো, শিক্ষার্থীদের বর্ণ ধারণা দেওয়ার আগে ধ্বনি কাকে বলে, সেই ধ্বনি কাকে বলে বা তাকে দিয়ে বিভিন্ন ধ্বনি উচ্চারণ করাবো, এবং তারপর এখানে ধ্বনি বানানটা ভুল আছে, একটু কারেকশন করে নিও। তারপর শিক্ষার্থীদের আমি বলবো এই ধ্বনিগুলির প্রতি কী রূপ লেখো তারা লিখবে, এবং এই লেখায় আমি তাদের সাহায্য করব। এভাবেই আমি শিশুদের বর্ণ সম্পর্কে ধারণা দেব। তারা লিখবে এবং বিভিন্ন ধ্বনি উচ্চারণ করবে এবং সেই ধ্বনিগুলি তারা লিখবে। এইভাবেই তাদের বর্ণের ধারণা দেওয়া যায়। বাংলা ভাষার একটি ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে তার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, সেটাই হচ্ছে ধ্বনি। বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য কী? দেখো, ভাষার ধ্বনিকে লিখিত রূপদানের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বা হরফ বলে। অন্যদিকে অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। এই ধরনের ছোট ছোট সিলি কোশ্চেন তোমাদেরকে ইন্টারভিউয়াররা করবেন। ওই সিচুয়েশনে, ওই প্রেশারের মধ্যে এই উত্তরগুলোকে দেওয়াটাই হচ্ছে একটু কঠিন কাজ, আর কিছুই না। বচন বাচ্চাদের কীভাবে শেখাবেন? বচনের অর্থ হলো সংখ্যা সম্পর্কে ধারণা, যার দ্বারা ব্যক্তি, বস্তু, গুণ ইত্যাদি সংখ্যা নির্দেশ করা যায়, তাকে বচন বলে। সুতরাং যার সংখ্যা হয় বা গোনা যায় কেবল তাদেরই বচন বলা হয়। যার গণনা বা সংখ্যা হয় না তার বেলায় বা তাকে বচন ভেদের প্রশ্নই আসে না, বা তাকে বচন বলা যাবে না। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে ছেলে মেয়েরা বলতে পারো, গরুগুলি, টেবিলগুলি, এইভাবে যে সিঙ্গুলার প্লুরাল যে ম্যাটারটা সেই রকম। কিন্তু তুমি আবার দেখো দুধ, জল, তেল এগুলোর কিন্তু বচন হয় না, কারণ জলকে একটি জল বা দুটি জল এমনটা বলা যায় না। তাহলে বচন আমরা দু প্রকার দেখলাম, এক বচন এবং বহু বচন। বাচ্চাদের হ্রস্বই এবং দীর্ঘই এর ব্যবহার কিভাবে বাচ্চাদের শেখাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই ধরনের সিচুয়েশনাল কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। দেখো, মুখের ভাষার বানান প্রচ্ছন্ন থাকে, আর এই উচ্চারণজনিত ত্রুটির জন্য বাংলা ভাষায় দুটি ই এবং দীর্ঘই এর সঠিক ব্যবহার নিয়ে বাচ্চাদের মধ্যে শিখন ত্রুটি সৃষ্টি হয়। এটা একটু বানান ভুল হয়ে গেছে। ত্রুটি দূর করার জন্য শব্দের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের সঙ্গে বাচ্চাদের পরিচয় করানো যেতে পারে। মানে বোর্ডে লিখে ব্ল্যাক বোর্ডে লিখে বাচ্চাদের সাথে বিভিন্ন বর্ণের পরিচয় করানো যেতে পারে এবং তাদের ব্যবহারগুলো নিয়ে উদাহরণ সহ। পরবর্তী একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাচ্চাদের বানান ভুলের কারণগুলি একটু সংক্ষেপে বলুন। মানে কি কি কারণে বানান ভুল করে বাচ্চারা, সেইটা আলোচনা করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাথমিক শিক্ষার ভিত্তিগত একটা দুর্বলতা থাকতে পারে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও নিষ্ঠা, একাগ্রতার অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বানান শুদ্ধ করে লেখার অনুশীলনীর অভাব, বাচ্চাদের পরিবেশের অভাব থাকে অনেক সময়। পরিপূর্ণ পাঠদানের পদ্ধতি একটা, শিক্ষকের ত্রুটিযুক্ত বানানসহ পাঠদান পদ্ধতি, আঞ্চলিকতার প্রভাব এবং অভিধান ব্যবহারের অনীহা ও অজ্ঞতা। অভিধান কীভাবে ব্যবহার করতে হয় অনেকেই জানে না, যার জন্যও একটা বড় কারণ হয়ে থাকে। এই কোশ্চেনের সঙ্গেই তোমাকে রিলেট করে এর সাথে অন্য কোশ্চেন থাকতে পারে, যে বাচ্চাদের বানান ভুল কমিয়ে আনার জন্য আপনি কী পদক্ষেপ নেবেন। দেখো, তুমি যে কারণগুলিকে বললে সেইগুলোকেই যদি একটু অ্যানালাইসিস করে বলে দিতে পারো, যে আগের কোশ্চেনটা তুমি যেভাবে উত্তর দিয়েছো এইটার উত্তর কিন্তু সেভাবেই হয়ে যাবে। এটার উত্তর আমি কিভাবে দিতে পারি, যে প্রাথমিক স্তর থেকে বানানের ভিত মজবুত করা এক নম্বর কাজ হবে। বাচ্চাদের মাতৃভাষার প্রতি অনুরাগ সৃষ্টি করা, এটা একটা হতে পারে। প্রাথমিক স্তর থেকে সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে বানান শুদ্ধ করে লেখার চর্চা করানো, শুদ্ধ ব্যাকরণ জ্ঞানসহ বানান শেখানো, বৈজ্ঞানিক ও মনতাত্ত্বিক পদ্ধতিতে পাঠদান,
শিক্ষকের ত্রুটিমুক্ত পাঠদান পদ্ধতি, আঞ্চলিকতা মুক্ত শুদ্ধ উচ্চারণে পাঠদান, অভিধান ব্যবহারের প্রতি অভ্যাস করে তোলা, এই কারণগুলি বাচ্চাদের কিন্তু অনেকটা বানান ভুল কমিয়ে নিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন, যে বাচ্চাদের দন্তন্য এবং মূর্ধন্য এই দুটির অ্যালফাবেট বা বর্ণের ব্যবহার কিভাবে বাচ্চাদের শেখাবেন? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মুখের বানান প্রচ্ছন্ন থাকে, আর এই ধরনের উচ্চারণজনিত ত্রুটির জন্য বাংলা ভাষায় দুটি দন্তন্য এবং মূর্ধন্য এর সঠিক ব্যবহার নিয়ে বাচ্চাদের মধ্যে শিখন ত্রুটি সৃষ্টি হয়। এই ত্রুটি দূর করার জন্য শব্দের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের সঙ্গে বাচ্চাদের পরিচয় ঘটানো যেতে পারে। যেমন আপন, এখানে মূর্ধন্য ইউজ হচ্ছে দন্তন্য ইউজ হচ্ছে আপনে, আবার ঋণ শব্দটাতে মূর্ধন্য ইউজ হচ্ছে। এই ধরনের বিভিন্ন শব্দের ব্যবহার দিয়ে আমরা বাচ্চাদের সব বর্ণগুলিকে খুব সহজে পরিচয় করিয়ে দিতে পারি, যে কোথায় দন্তন্য ব্যবহার হয় এবং কোথায় মূর্ধন্য ব্যবহার হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 5E কাকে বলে? 5E কী জিনিস? দেখো, খুবই গুরুত্বপূর্ণ মানে 5E মডেল এটা কি? শিক্ষাতে এই মডেল আমরা কিভাবে ব্যবহার করতে পারি, খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো, এখানে 5E মডেলের মানে 5টা ই, সেই জন্যই বলা হয়েছে। কী কী ই আছে প্রথমে 5Eতে? দেখো, প্রথমত আমরা দেখব 5E পদ্ধতিতে শেখার একটি গঠনমূলক মডেল। এটিতে 5টি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। এনগেজ, এই যে এনগেজ, আমি আরেকবার মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য। এনগেজ মানে হচ্ছে জড়িত, বা এনগেজ মানে যোগদান করা, এই টাইপের। স্টুডেন্ট মেক টু কানেক্ট টু পেরিয়র নলেজ, টিচার অ্যাক্সেসেস স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যান্ড মিসকনসেপশন। নেক্সট হচ্ছে এক্সপ্লোর। এই যে এক্সপ্লোর মানে হচ্ছে অন্বেষণ, মানে খোঁজা কোনো কিছু। স্টুডেন্টস বিল্ড অন এ এক্সিস্টিং পিরিয়ড অফ নলেজ, মানে কীভাবে খুঁজবে সেটা। নেক্সট হচ্ছে এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। স্টুডেন্ট অ্যাকোমোডেট নিউ লার্নিং উইথাউট এক্সিস্টিং স্কিমা। নেক্সট হচ্ছে তোমার এলাবোরেট মানে হচ্ছে প্রসারিত করা। স্টুডেন্ট স্ট্রেংথ দেয়ার নলেজ থ্রু প্রবলেম সলভিং, রিসার্চ, স্টিম অ্যাক্টিভিটিস, ডিজাইনিং এক্সপেরিমেন্টস এক্সেট্রা। নেক্সট আমরা পাবো এভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন। ইট ইজ ইন্টারনাল পার্ট অফ দ্য অল কম্পোনেন্টস অফ 5E মডেল। এই যে 5E মডেলের সব কটাই মেন পয়েন্ট হচ্ছে এই এভালুয়েট বা মূল্যায়ন। আমরা প্রত্যেকটা জিনিসের শেষে মূল্যায়ন করি। এই 5টি মডেল ভিন্ন সম্পর্কযুক্ত ধাপে সজ্জিত, এবং শিক্ষার প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের তদন্তের জন্য প্রয়োজনীয় ধারণা এবং দক্ষতার বিবরণ দেওয়া হয়। এই ধাপগুলির মাধ্যমে এই পদ্ধতিতে বিজ্ঞান শেখার জন্য একটি খুব কার্যকরী পদ্ধতি। তাহলে 5E মডেল খুব কার্যকরী পদ্ধতি। এবার আমরা এই দেখব নেক্সট পয়েন্টটা, সেটা হচ্ছে এনগেজ কি। দেখো, এনগেজ হচ্ছে যেটা আমরা আগে আলোচনা করলাম, শুরুতেই শিক্ষক ওই পাঠের টপিক বা বিষয়ের সাথে সংশ্লিষ্ট ও শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ কোনো ঘটনা উপস্থাপন করে সে সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্ন করবে এবং তাদেরকে বিষয়ের প্রতি আগ্রহ ও কৌতূহল করে তুলবে। এবং শিক্ষক পাঠের বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান যাচাই করবে এবং তাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষণ টার্গেট ও মূল্যায়ন নির্ধারণ করে দেবে। এরপর আমরা দেখব এক্সপ্লোর বা অনুসন্ধান। এই ধাপে শিক্ষার্থী একটি সমস্যা বা ধারণা সম্পর্কে হাতে কলমে কাজ করে বা তথ্য সংগ্রহ করে বিষয়টির অনুসন্ধান করে, এবং শিক্ষক এই ধাপে শিক্ষার্থীদের কোনো একটি চ্যালেঞ্জিং কাজ দেন এবং শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনায় অনুসন্ধানমূলক প্রশ্ন নির্ধারণ করে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করে। সেটা হচ্ছে অনুসন্ধান। পরবর্তী পয়েন্ট হচ্ছে এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা প্রদান। এই ধাপে শিক্ষার্থীদের কাছে পর্যবেক্ষণের ব্যাখ্যা চাওয়া হয় এবং শিক্ষক শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে সহায়তা প্রদান করেন।
পূর্ববর্তী ধাপে দেখানো কাজ, প্রদর্শনী এবং পরীক্ষাটির পর্যবেক্ষণ ইত্যাদি সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। এর ফলে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ও পরিষ্কার ধারণা পেয়ে থাকেন। এক্সপ্লেন। নেক্সট হচ্ছে এলাবোরেট। এলাবোরেটে বলছে বা পরিবর্ধন। এই ধাপে শিক্ষার্থীরা যা শিখলো তা নতুন পরিবেশ পরিস্থিতিতে প্রয়োগ করবে এবং তারা এই পর্যায়ে নতুন অর্জিত ধারণাকে পাকাপোক্ত করে নেবে। পরবর্তী লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এভালুয়েট বা মূল্যায়ন। শিক্ষার্থীরা কি শিখেছে তা বিভিন্ন কৌশল ও প্রয়োগের মাধ্যমে শিক্ষক তা মূল্যায়ন করে থাকেন এবং শিক্ষক এক্ষেত্রে পূর্ববর্তী সবগুলি ধাপ থেকে প্রাপ্ত তথ্য সমন্বয় করে বোঝার চেষ্টা করেন যা শিক্ষার্থীরা তাদের শিখন লক্ষ্য অর্জন করতে পেরেছে কিনা সেটা দেখা হয়। শিক্ষক এ পর্যায়ে শিক্ষার্থীদের আত্মমূল্যায়নে সহায়তা করেন এবং ফিডব্যাক দেন। সব শেষে শিক্ষার্থীদের পরবর্তী শিখন লক্ষ্য নির্ধারণে শিক্ষার্থীদের সহায়তা করেন। এর পরের ক্লাসে আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য পিকক মডেল আরও এডুকেশন রিলেটেড যে তথ্যগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আলোচনা করব। জয় হিন্দ।